আমাদের এই দেশ স্বাধীন করার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব অংশের স্বাধীনতা সংগ্রামী তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল। আমরা স্বাধীনতা সংগ্রামীদের কত নাম বলতে পারি আপনারা বলুন। আর আজকে কোন হরিদাস পাল, দুদিনকা যোগী, দিলীপ ঘোষ, কত বছর বয়স হলে ওর ম্যাচিওর হবে আমরা জানি না, সে এখন শেখাচ্ছে যে রেড রোড তা হচ্ছে ব্যারিকেড করে সেখানে যোগা হবে, নামাজ হবে। কেন? ওরা কোন হরিদাস পাল? আমরা বলতে চাই এরাই আসল এই জমির মালিক। এরা এই জমির মালিক সেই জন্যেই এরা ভারতবর্ষের মুসলমানরা দেশ ও মাতৃকাকে শৃঙ্খল মুক্ত করার জন্যে, সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে মুক্ত করার জন্যে এদেরও অবদান কম নয়। আমাদের ভারতবর্ষ শেখায়নি ভারতবর্ষ হিন্দুদের না মুসলমানদের, ভারতবর্ষ মানুষের, ভারতবর্ষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। তাহলে রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছে ধর্মের মোহে, ধর্মের বেশে মোহ এসে যারে ধরে সে শুধু মারে আর মরে। আমাদের শিখিয়েছে নজরুল ইসলাম, জাতের নামে বজ্জাতি সব জাত জুয়ারি খেলছো জুয়া। আরএসএস 1925 সালে যা ভারতবর্ষে তৈরি হয়েছিল একটা সাম্প্রদায়িক মতাদর্শকে হাতিয়ার করে, যারা ভারতবর্ষের পতাকা তারা মানে না, ভারতবর্ষের সংবিধানকে তারা মানে না, ভারতবর্ষের জাতীয় সঙ্গীত তাকে তারা মানে না, ভারতবর্ষের নয় গোটা দুনিয়ার বন্দিত কবি বিশ্বগুরু রবীন্দ্রনাথকে এরা মানে না, সাম্প্রদায়িক সম্প্রীতির কবি, বিদ্রোহী কবি নজরুল ইসলামকে এরা মানে না। তাহলে এরা কি মানে? এরা মানে মনুবাদ। যে মনুবাদ শেখায় মেয়েরা হচ্ছে নরকের কীট, যে মনুবাদ শেখায় মেয়েরা হচ্ছে শুধু সন্তান উৎপাদনের যন্ত্র, যে মনুবাদ শেখায় মেয়েরা শুধু পুরুষদের ভোগ করার বস্তু, এর নাম হচ্ছে মনুবাদ। সেই মনুবাদকে হাতিয়ার করে এই ভারতবর্ষের সমাজ সংস্কৃতিকে যারা মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যেতে চায় তাদের নাম আরএসএস। তাহলে আরএসএস সরাসরি রাজনীতিতে আসতে পারে না কেন? আপনারা জানেন অনেকে, এবং চর্চা হওয়া উচিত যে ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী তাকে খুন করেছিল একজন আরএসএস এর সৈনিক নাথুরাম গডসে। সেই নাথুরাম গডসেকে যখন হত্যা করা হচ্ছে, আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, সেখানে অভিযোগ করলো ভারতবর্ষের আম জনতা, স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে সমস্ত বর্ণ ধর্মের মানুষ, এবং সেই সময় ভারতবর্ষে আরএসএসকে ব্যান করে দেওয়া হয়েছিল, বাতিল করে দেওয়া হয়েছিল, নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবং সেই কারণে রাস্তাটা একটু আমাদের নেত্রী আসছেন, একটু আসার জন্য সাহায্য করুন। কমরেড মীনাক্ষী মুখার্জি লাল সেলাম, কমরেড মীনাক্ষী জানাই লাল সেলাম, কমরেড মীনাক্ষী মুখার্জি স্বাগতম, কমরেড মীনাক্ষী মুখার্জি লাল সেলাম, ইনকলাব জিন্দাবাদ। হ্যালো, আচ্ছা ঠিক আছে, উনি আসছেন, আপনারা একটু আসতে সুবিধা করে দেন। তাহলে যে কথা বলছিলাম, সেই আরএসএস কে নিষেধ করে দিয়েছিল, নিষিদ্ধ করে দিয়েছিল ভারতবর্ষের মাটিতে। এবং আরএসএস কে বলা হয়েছিল যখন তার ব্যান তুলে নেওয়া হচ্ছে যে কোনোভাবেই ভারতবর্ষের মেইন স্ট্রিম পলিটিক্সে তোমরা কখনোই পার্টিসিপেট করতে পারবে না। এবং সেজন্যই আপনারা দেখেছেন ভারতবর্ষে 1980 সালে বিজেপির জন্ম। সেই বিজেপি আরএসএস এর যে হিন্দুত্বের এজেন্ডাকে তারা কার্যকরী করতে চাইছে। ভারতবর্ষ আপনারা জানেন বিভিন্ন জাতি ধর্ম বর্ণের দেশ, আমার দেশ, দেশ ও মাতৃকা। আমাদের এই দেশ স্বাধীন করার জন্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব অংশের স্বাধীনতা সংগ্রামী তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল। এবং এখনো যদি আমরা কেউ দিল্লি গেটে, ইন্ডিয়া গেটে যাই, দিল্লিতে সেই ইন্ডিয়া গেটে দেখবেন
স্বর্ণখচিত অক্ষরে লেখা আছে সেই সব বীর শহীদদের নাম। আমরা স্বাধীনতা সংগ্রামীদের কত নাম বলতে পারি আপনারা বলুন। আর আজকে কোন হরিদাস পাল, দুদিনকা যোগী, দিলীপ ঘোষ, কত বছর বয়স হলে ওর ম্যাচিওর হবে আমরা জানি না, সে এখন শেখাচ্ছে যে রেড রোড তা হচ্ছে ব্যারিকেড করে সেখানে যোগা হবে, নামাজ হবে কেন? ওরা কোন হরিদাস পাল? আমরা বলতে চাই এরাই আসল এই জমির মালিক। এরা এই জমির মালিক সেই জন্যেই এরা ভারতবর্ষের মুসলমানরা দেশ ও মাতৃকাকে শৃঙ্খল মুক্ত করার জন্যে, সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে মুক্ত করার জন্যে এদেরও অবদান কম নয়। এবং ওই অংশের সমস্ত সম্পত্তি হচ্ছে ওয়াকফ প্রপার্টি, আপনারা এটা বুঝে নেন। আর তারপরে এখন হরিদাস পাল, ওই ঘোষ, দিলীপ ঘোষ, সে এখন আমাদের শেখাচ্ছে। আপনাদের বুঝে নিতে হবে যে এরা সাম্প্রদায়িকতার জিগির তুলছে। অর্থাৎ এরা যে সরকারে এসেছে, সরকারে আসার আপনারা দেখেছেন অনেক জায়গাতে আমরা দেখেছি যে সেখানে বিজেপির কোনো এজেন্ট ছিল না, সেখানে বিজেপির কোনো প্রচার ছিল না, কিন্তু তারপরেও সেখানে বিজেপি ভোট পেয়েছে। তার কারণ এক এবং অদ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি 1998 সালের থেকে যখন জন্মালো দেশ আমাদের রাজ্যে, 2011-তে ক্ষমতায় আসার পর আমরা কি দেখলাম? 2011-তে ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি যত বেশি মাথায় ঘোমটা টেনেছে তত বেশি হিন্দু মানুষগুলো সংগঠিত হয়েছে। আমরা দেখেছি এই থানার নেতৃত্বে ইফতার পার্টি হয়েছে। আমরা প্রমাদ গুনেছিলাম সে সময় যে একজন রাষ্ট্রনায়ক সে যদি বিশেষ ধর্মকে বেশি করে স্পন্সরশিপ দেয় তাহলে অন্য ধর্মের মানুষ তারা কিন্তু এইটাকে ভালো চোখে দেখে না। এবং আমরা দেখলাম দিনের পর দিন এরা ইফতার পার্টিতে গেল, তৃণমূল কংগ্রেস যা লোটার লুটলো। আর এই যে রেড রোডে নামাজ ময়দানে, নামাজের জামাতে মমতা ব্যানার্জি গিয়ে সেখানে বক্তৃতা করতে শুরু করলেন। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমাদের ধর্মের কিছু কুলাঙ্গার, আমি কুলাঙ্গার শব্দটাই ব্যবহার করছি, উপযুক্ত কিনা আপনারা বলবেন। এই যে বরকতি, এই যে তহ সিদ্দিকী, সিদ্দিকুল্লাহর মতন লোকেরা মুসলমানদের স্বঘোষিত নেতা মনে করে তারা ঠিকা নিয়ে বলতে শুরু করলো মমতাই হচ্ছে একমাত্র মুসলমানদের ত্রাতা। এবং সেজন্যই আপনারা দেখেছেন কোন ইফতার পার্টিতে আরে মুসলমানরা তারা অংশগ্রহণ করে, ইফতার সারা দিন আন্ডি গুন্ডি পিণ্ডে খেয়ে তারপরে যারা সারাদিন অভুক্ত থেকে সত্যি সত্যি রোজা করলো তাদের ওখানে গিয়ে কোনো রকম অজু নয়, অর্থাৎ পাক পবিত্র না হয়ে সেখানে গিয়ে বসে পড়ছে। আর আমার ঈদের জামাতে কখনোই আমরা যারা এখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছি সেই ঈদের জামাতে কখনো কোনো মহিলা গিয়ে সেখানে বক্তৃতা করতে পারে না। কিন্তু আমাদের এই বরকতিরা, এই মুসলমানদের স্বঘোষিত নেতা, তারা তাদের লাইন করে দিয়েছিল এবং নিজেদের স্বার্থে সরকারি সুবিধা আদায় করার জন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন যত মমতা কাপড় মাথায় দিয়ে হিজাব টেনেছে তত হিন্দুরা সংগঠিত হয়েছে। ওয়াকফ বিল যখন আনছে, আন্দোলনের নামে যখন আক্রমণ হচ্ছে, ওই মুর্শিদাবাদের মাটিতে সিদ্দিকুল্লাহ গিয়ে যখন দাঙ্গার পরিবেশ তৈরি করছে, আপনারা কি দেখেছেন? অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আক্রান্ত হয়েছে। বাস্তব এটা, নদী পার হয়ে এ জেলার মানুষ অন্য জেলাতে গিয়ে আশ্রয় নিচ্ছে, সরকারি প্রশাসন তারা অসহায় ভূমিকা পালন করছে, সেখানে মানুষ আরো সংগঠিত হয়েছে। এই যে হুমায়ুন কবির একটা জানোয়ার আবার নির্বাচিত হয়েছে বিজেপির টাকায়, সে বলছে আমি মুসলমানদের সংগঠিত করে এমন সেটা গরম করে দেব তখন ওরা পথ খুঁজে পাবে না। বুঝুন তাহলে কেন হিন্দুরা এখানে সংখ্যাগরিষ্ঠ। আমাদের ভারতবর্ষ শেখায়নি, ভারতবর্ষ হিন্দুদের না মুসলমানদের, ভারতবর্ষ মানুষের, ভারতবর্ষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। তাহলে রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছে
ধর্মের বেশে মোহ এসে যারে ধরে সে শুধু মারে আর মরে। আমাদের শিখিয়েছে নজরুল ইসলাম, জাতের নামে বজ্জাতি সব জাত জুয়ারি খেলছো জুয়া। তাহলে সেই রবীন্দ্রনাথ নজরুলের দেশ আমার রাজ্য, সেই মাটিকে সাম্প্রদায়িকতার রক্তে এরা হোলি খেলতে চাইছে। মানুষের যে মৌলিক দাবি শিক্ষা, মানুষের মৌলিক দাবি স্বাস্থ্য, মানুষের মৌলিক দাবি বাসস্থান, মানুষের মৌলিক দাবি কর্মসংস্থান, কৃষকের ফসলের ন্যায্য মূল্য, প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে। যেভাবে ওষুধ এই স্মার্ট মিটার বসাবে, এই স্মার্ট মিটারে 3 গুণ বেশি দাম দিয়ে আপনাকে বিদ্যুৎ কিনতে হবে। এরা বলেছিল না, এরা বলেছিল ওই যে ওদের যে সংকল্প পত্র প্রকাশ করেছিল, সেই সংকল্প পত্রে কি বলেছিল? আমরা ভোটে জিতলেই গ্যাস হবে 450। কত হয়েছে গ্যাস? কি কত হয়েছে বুঝে নেন। তাহলে ও একটা ক্লাস 1 ফেরেববাজ, যাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছিল সেও সমান অপরাধী দুর্নীতিবাজ। এরা বলেছিল এরা 3300 টাকা কুইন্টালে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে। কোথায় বাজেট হলো? তো কোথায় তার পরিকল্পনা? এরা বলেছিল নতুন বেকার ছেলেদের কর্মসংস্থান হবে, বাজেটে কোথায় তার পরিকল্পনা? আমাদের কেন্দ্রীয় কমিটির নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি, ওকে আপনারা চেনেন, চিনি কোথা থেকে? লড়াইয়ের ময়দান থেকে। মার খেতে খেতে, রক্তাক্ত হতে হতে, অত্যাচারিত হতে হতে মীনাক্ষী মুখার্জির জন্ম হয়েছে। এরকম আরো অত্যাচার আমাদের উপরে কিন্তু সংগঠিত হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের এলাকার মানুষ অনেক অত্যাচারের সাক্ষী আমরা বহন করছি। জোয়ারিয়ার বিল, সেই বিল লুট হয়েছে। প্রজাই সত্য বিল, বর্গাদার, পাট্টাদার, দখলদার, আমাদের এরিয়া কমিটির সদস্য কমরেড শরীফুল, তার দোকান নিমেষে বেদখল হয়ে গেল। এখানে আপনারা দেখেছেন করোনার মতো অতিমারি যখন চলছে, তখন সিপিএম করার অপরাধে রেশনের মাল তুমি পাবে না, রেশন কার্ড কেড়ে নিয়েছে এখানকার জল্লাদ তৃণমূলের নেতারা। তাদেরকে চিনতে হবে এবং প্রকৃত জবাব দিয়ে দিতে হবে। আমাদের সংগঠিত হবে, এই কারণে সংগঠিত হতে হবে যেই সমস্ত অত্যাচারের, আমরা বলছি বদলা নয়, এই সমস্ত অত্যাচারে যারা আমরা অত্যাচারিত হয়েছি, আগামী দিনে আর যাতে কোনো মানুষ অত্যাচারিত না হয়, সাম্প্রদায়িকতার বাতাবরণে যাদের ভাগ করে না দিতে পারে, সেই জন্য সমস্ত সাম্প্রদায়িকতার বাতাবরণকে এই মাটিতে কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেই কাজ আমরা নিশ্চিতভাবেই এই সভাতে যারা উপস্থিত হয়েছি, আমাদের চাঁপাতলা সহ দেগঙ্গার সর্বত্র যে সমস্ত মানুষ আপনারা আমাদের কথা শুনছেন, সেই জায়গাতে আমাদের গ্যারান্টি করতে হবে। আমরা কৃষকদের শুধু না, এসআইআর এর নামে 27 লক্ষ মানুষকে এক কথায় বাদ দিয়ে দিল। এ কি পোল্ট্রি মুরগি নাকি? এসআইআর এর নামে আপনারা হাত তুলতে পারেন যে বলুন তো আপনাদের আত্মীয় স্বজনদের নাম বাদ গেছে কতজনের? হাত তোলেন তো, বলুন কত মানুষ? প্রত্যেকটা হচ্ছে বৈধ মানুষ। এবং আপনাদের দাবি নিয়েই বিগত দিনে আমাদের পার্টি যেমন রাস্তায় ছিল, আগামী 30 তারিখেও এসআইআর ট্রাইব্যুনাল আর বসাচ্ছে না। আমরা দাবি করব ভিডিওর মাধ্যমে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারে। আমরা 2002 সালেও দেখেছিলাম এসআইআর, কিন্তু উপলব্ধি করতে পারিনি। আমরা দেখলাম এসআইআর যদি তাতে ইন্টেনশন থাকে কমিউনাল, সাম্প্রদায়িক মনোভাব যদি থাকে, তাহলে সে এসআইআর কেমন হয় আমরা প্রত্যক্ষ করেছি রাজ্যের মাটিতে। আমাদের দেশে আরেকটা রাজ্য কেরালা, সেখানেও এসআইআর হয়েছে, বামপন্থী সরকার সেখানে ছিল। কই সেখানে তো লক্ষ লক্ষ মানুষকে পোল্ট্রি মুরগির মতো এক কোপে বাদ দেওয়া হয়নি। এখানে কি করে পারলো? একমাত্র ওদের মধ্যে বোঝাপড়ার সরকার। এখানে মমতা ব্যানার্জির মতো একটা সাম্প্রদায়িকতাকে আশ্রয় দেওয়া, আপাদমস্তক দুর্নীতিতে ভরা একটা সরকারের নেত্রী এখানে ছিল। সেজন্যই ইলেকশন কমিশন তার সাম্প্রদায়িক এজেন্ডাকে কাজ করাতে পেরেছে। আমরা সেজন্যই আপনাদের কাছে বলবো যে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের এই উদারতা,
আপনাদের এই সংগ্রামী মনোভাব, তাদেরকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী উত্তর 24 পরগনা জেলা কমিটি এবং দেগঙ্গা 1 নম্বর লোকাল কমিটির পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন। একটা কথা বলেই শেষ করব, যে দেখুন, একটা সমাবেশ দিয়েই শেষ হয়ে যাবে না। এরকম অসংখ্য সমাবেশ আমাদের সংগঠিত করতে হবে। আমাদের অঞ্চলে অঞ্চলে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, পরিবারে পরিবারে মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের এই অত্যাচারের কাহিনীর পাশাপাশি বিজেপির সাম্প্রদায়িকতার এজেন্ডা এবং মানুষের বেঁচে থাকার যে হক, বেঁচে থাকার দাবি, সেটাকে কার্যকরী করার জন্যে আমরা আমাদের সংগঠনকে আরো বেশি শক্তিশালী করার মধ্যে দিয়ে মানুষের হক আদায়ের লড়াইকে আরো বেশি ক্ষুরোধার, আরো বেশি শানিত করার ক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য করবেন, এই আবেদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী জিন্দাবাদ। হ্যালো, ধন্যবাদ।